এই যে মজার দোলনা, এইটা কিন্তু একটা অপূর্ব অপূর্ব অভিজ্ঞতা। আমাদের দেবজিৎ কিন্তু এখানে দোলনা পেয়ে দোল খেতে শুরু করে দিয়েছে। খুব ভালো লাগছে, খুব ভালো। আচ্ছা, দেবজিৎ একটা ঝিনুক খুঁজে পেয়েছে। আজকে 29শে জুলাই 2024 সোমবার। আমরা চার বন্ধু অর্থাৎ আমি, অতনু, শান্তি আর দেবজিৎ চারজন মিলে রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। বেলঘরিয়া ডিপো থেকে বেলঘরিয়া দীঘা এসি বাসটা ছাড়ে সকাল 7:20 এই বাসের ভাড়া নেয় 310 টাকা করে জনাপ্রতি। এই বাসটা কিন্তু একটা অসাধারণ বাস, কারণ আগেও আমরা অন্য বাসে দীঘা জার্নি করেছি। কোনো বাস 5.5 থেকে 6 ঘন্টা পর্যন্ত লাগিয়ে দেয় এবং সেই জার্নিটাও অনেকটা লেন্দি হয়, কিন্তু এই বাসটি কিন্তু খুব স্মুথ অ্যান্ড কমফোর্টেবল জার্নির জন্য আমার খুব ভালো লাগে। এই বাসটা আপনাকে সকাল 11:50 থেকে 12টার মধ্যে কিন্তু দীঘাতে নামিয়ে দেবে। তবে আজকে বাসটা কিন্তু আমাদের প্রায় মিনিট 16 লেট করে ছাড়লো। এনিহাউ আমাদের বাসটা কিন্তু দীঘাতে নামিয়ে দিল প্রায় 12:10 নাগাদ। একদম নিউ দীঘা বাস স্ট্যান্ডে গিয়ে আমরা নামলাম। তবে এবারে কিন্তু আমাদের গন্তব্য দীঘা নয়, এবারে আমরা যাব সুবর্ণপুর আইল্যান্ড। নামটা নতুন লাগছে, আবার কিছু কিছু লোকের কাছে হয়তো চেনাও লাগতে পারে, কারণ এর মধ্যেই আপনারা কিন্তু অনেকেই বিচিত্রপুরের বেশ কিছু ভিডিও দেখে ফেলেছেন, তাই না? বিচিত্রপুর থেকে যে বোট রাইড হয় অর্থাৎ স্পিড বোটে করে যে মোহনায় নিয়ে যাওয়া হয় সুবর্ণরেখা নদীর সঙ্গে বঙ্গোপসাগরের যে মিলনস্থল, সেখানে নিয়ে যাওয়া হয়। এখন কিন্তু সেই মিলনস্থলে আর নিয়ে যাওয়া হয় না, এখন নামিয়ে দেওয়া হয় এই সুবর্ণপুর আইল্যান্ডে। এই বিচিত্রপুর ম্যানগ্রোভ স্যাংচুয়ারিটি কিন্তু প্রায় 563 হেক্টর জমিতে অবস্থিত। এই বিচিত্রপুর কিভাবে যাবেন আর কিভাবে ঘুরলে আপনাদের সব থেকে সুবিধা হবে তার সমস্ত বিবরণ দেব। তার আগে চলুন ফ্ল্যাশব্যাকে একটু দেখে নিই আমরা আজকে সকাল থেকে কি করে বেড়ালাম চার বন্ধু মিলে। 5098 আমাদের বাস, এই বাসেই কিন্তু আমরা যাত্রা করব। বেলঘরিয়া ডিপো থেকে আমাদের বাস 7:20 পরিবর্তে ছাড়লো সকাল 7:36 ডিপো থেকে বেরিয়ে ডানলপ দক্ষিণেশ্বর হয়ে আমাদের বাস ছুট লাগালো দীঘার পথে। আর আমরাও কিন্তু আড্ডা মারতে মারতে চার বন্ধু নানা রকম গল্পগুজব আর ফাজলামো করতে করতে এগিয়ে চললাম কোলাঘাটের দিকে। কোলাঘাটে শেরি পাঞ্জাব হোটেল ক্রস করে যে এসবিএসটিসির চেক পয়েন্ট আছে, সেখানে কিন্তু বাসটি স্টপেজ দেয় 20 মিনিট। কোলাঘাটের পরে কোথাও যাত্রী নামানো না থাকলে বাসটি কিন্তু ডাইরেক্ট দীঘাতে গিয়েই থামে এবং দীঘা এসবিএসটিসি স্ট্যান্ডে গিয়ে আপনাকে নামাবে। গুড মর্নিং ফ্রম দীঘা। আজকে আমরা আরেকটা নতুন গন্তব্যে যাওয়ার জন্য দীঘায় চলে এসেছি। আমরা কিন্তু দীঘায় ঘুরবো না, এবারে আমাদের গন্তব্য কিন্তু উড়িষ্যার দিকে। তো আমরা একটু এবারের ট্যুরটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে করব। চলুন আপনাদের দেখাবো আমরা কিভাবে ট্যুরটা করছি, সেই সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত বিবরণ দেব। বেলঘরিয়া বাস ডিপো থেকে যে এসি বাসটায় এলাম, এই বাসটার ভাড়া পড়ে 310 টাকা করে। এই বাসটা কিন্তু 4.5 ঘন্টার মধ্যে আপনাকে নিউ দীঘায় নামিয়ে দেয়।
দীঘা থেকে বিচিত্রপুর যাওয়ার সবথেকে সুবিধাজনক মাধ্যম হলো অটোয় করে যাওয়া। এছাড়া আপনারা চাইলে গাড়িও রিজার্ভ করে যেতে পারেন। তবে আমরা একটি অটো রিজার্ভ করেছিলাম, যেটির ভাড়া পড়েছিল 800 টাকা, এবং এটি কিন্তু ওদের নির্ধারিত ভাড়া। তো বিচিত্রপুরে গিয়ে ওরা আপনাদের বিচিত্রপুর স্যাংচুয়ারির যে মূল গেট, সেই গেটের সামনে নামিয়ে দেবে, এবং সেখান থেকে টিকিট কেটে আপনাকে ম্যানগ্রোভ ফরেস্টে বোট রাইড বা স্পিড বোট রাইড, যেটা সেই রাইড করতে হবে। তো সে সম্পর্কে সম্পূর্ণ বিবরণ দেব, আর অনুরোধ জানাবো যে সমগ্র ভিডিওটা সঙ্গে থাকার জন্য। আর যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। দীঘা থেকে রওনা দিয়ে দীঘা বর্ডার অর্থাৎ দীঘা উড়িষ্যা বর্ডার ক্রস করে আমরা এগিয়ে চললাম চন্দনেশ্বর মন্দিরের দিকে। এই চন্দনেশ্বর মন্দিরের গা দিয়ে যে রাস্তাটি ঢুকে গেছে, সেটি কিন্তু বিচিত্রপুরের দিকে চলে গেছে, আর সোজা যে রাস্তাটি বেরিয়ে গেছে সেটি গেছে তালসারির দিকে। তো আমরা এগিয়ে চললাম চন্দনেশ্বর মন্দির হয়ে বিচিত্রপুর স্যাংচুয়ারির দিকে। দীঘা থেকে বিচিত্রপুর এই 13.8 কিলোমিটার রাস্তা যেতে মোটামুটি আপনাদের অটোতে আধ ঘন্টা বা 40 মিনিটের মতো সময় লাগবে। আর বিচিত্রপুরে গিয়ে যদি আপনারা 2 জন 4 জন বা 6 জন থাকেন, 6 জন থাকলে তো কোনো কথাই নেই, কিন্তু 2 জন বা 4 জন থাকলে কিন্তু আপনাদের পুরো বোটটাই রিজার্ভ করতে হয়। কারণ ওনাদের যে বোটিং সিস্টেম, সেটি 6 জন, 8 জন এবং 9 জনের জন্য নির্ধারিত, এবং জনপ্রতি 200 টাকা করে ভাড়া ওনারা চার্জ করেন। অর্থাৎ আপনারা যদি 4 জন যান তাহলেও আপনাকে 1200 টাকা দিতে হবে, আবার 6 জন যান তাহলেও কিন্তু আপনাকে 1200 টাকা দিতে হবে। তো এই সিস্টেমে ওনাদের বোট রাইডটা হয়। মিনিমাম রাইডের জন্য 6 জনের বোট 1200 টাকা দিয়ে রিজার্ভ করতে হয়। মোটামুটি আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম বিচিত্রপুর ম্যানগ্রোভ ফরেস্টের এই টিকিট কাউন্টারের সামনে। চলুন এবার দেখে নিই টিকিট করতে হবে আমাদের বোটিংয়ের এখন কি কন্ডিশন আছে, কারণ এখন জোয়ার আছে, আজকে বিকেল 5টা অবধি জোয়ার থাকবে। তো আমাদের বোটিংয়ে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। টিকিট কাউন্টারে গিয়ে দেখা হয়ে গেল আমাদের পূর্ব পরিচিত কার্তিকদার সঙ্গে। তো কার্তিকদার থেকে আমরা একটি 6 সিটের বোট রিজার্ভ করে নিলাম আমরা 4 জন মিলে, কারণ বেশি আজকে যাত্রী ছিল না। তো সুতরাং আরও 2 জন যাত্রী পাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না এবং সময়ও ছিল না। আমাদের আগে কিছু লোক যারা ট্যুর করে ঘুরে চলে এসছেন, আর এখন আমরাই ছিলাম শেষ গেস্ট অর্থাৎ শেষ ট্যুরিস্ট এই দ্বীপে যাওয়ার জন্য। টিকিট কাটার পর স্থানীয় একটি হোটেলে লাঞ্চের অর্ডার দিয়ে আমরা এগিয়ে চললাম বোটিং পয়েন্টের দিকে। আর এই বোটিং পয়েন্টের চারপাশটা কিন্তু অপূর্ব সুন্দর। এখান থেকেই শুরু হয়ে যায় ম্যানগ্রোভ ফরেস্ট, আর এই ম্যানগ্রোভ ফরেস্টের শ্বাসমূলগুলো কিন্তু আপনাদের একটু পরেই দেখাতে পারবো। চলুন আমরা রওনা দিই এই বিচিত্রপুর ম্যানগ্রোভ ফরেস্ট অ্যাডভেঞ্চারে। দেখুন এখান থেকেই কিন্তু এই যে শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে, ম্যানগ্রোভ ফরেস্ট এখান থেকেই কিন্তু শুরু হয়ে গেল। আর এই বোটিং পয়েন্টের দিকে আমরা এগিয়ে চলেছি। বোটিং পয়েন্টের রাস্তাটা এটা দেখুন কি অপূর্ব। এপাশে এগুলো এগুলো কি গাছ? বাবলা গাছ। বাবলা গাছ। দুপাশে কিন্তু বাবলা গাছ হয়ে রয়েছে, যেটা এখানকার মাটিতে খুবই স্বাভাবিক। আর এইখানে দেখুন ম্যানগ্রোভ এবং শ্বাসমূল কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখুন বোটিং পয়েন্টের সামনে আমরা কিন্তু এখন চলে এসেছি। এই বোটিং পয়েন্ট যেটা বিচিত্রপুর ইকো ট্যুরিজমের বোটিং পয়েন্ট, এইখান থেকে কিন্তু আমরা স্পিড বোটে উঠব। আর তবে মাথায় রাখবেন একটা কথা বলে দিই, এটা কিন্তু উড়িষ্যা গভর্নমেন্টের একটা দারুণ পলিসি, খুব ভালো লাগলো সেটা হচ্ছে এটা কিন্তু প্লাস্টিক ফ্রি জোন করেছেন ওনারা। প্লাস্টিকের কোনো জিনিস নিয়ে কিন্তু আপনারা অবশ্যই আসবেন না এখানে, এবং এখানে পরিবেশটাকে দূষিত করবেন না। আর এখানে দেখুন এখানে ডকিং করেছে এই বোটগুলো। আমাদের কোন বোটটা যাবে চলুন দেখি। আমাদের দাদাকে টিকিটটা দেখাতে হবে বোটের। 6 সিটার। এই দাদা টিকিট চেক করছেন বোটের। আমরা যে বোটে যাব তার জন্য টিকিট চেক করছেন এখানে, এবং এখানে আবার এটাকে কিন্তু এন্ট্রিও করা হয়। তো আপনারা আসলে এখানে এসে কিন্তু যতক্ষণ না বোট পাবেন, দেখুন খুব সুন্দর দাদারা এখানে শুয়ে বসে রয়েছেন কমফোর্টেবলি। বসে
খুব সুন্দর কিছুক্ষণ সময় এই খাড়ির ধারে, এই খাড়ি যেটা সুবর্ণরেখা থেকেই বেরিয়ে এসেছে, এই খাড়ি ধরেই কিন্তু আমরা সুবর্ণরেখায় গিয়ে পড়ব এবং এই খাড়ি দিয়ে গিয়েই আমরা মোহনা থেকে যাব বোটে করে। তাহলে চলে যাক। চলুন তাহলে আমরা এগিয়ে যাই এই বোটিং পয়েন্টে। আমরা দেখি দাদারা কোন বোটে আমাদের নিয়ে যান। মোস্ট প্রবাবলি আচ্ছা এই সামনেই যে বোটটা রয়েছে এই বোটটা করেই আমরা যাব। দেখুন জায়গাটা কিন্তু অসাধারণ একটা জায়গা, অপূর্ব সুন্দর। এপাশে দেখুন মাছ ধরার নৌকাগুলো, ছোট ট্রলারগুলো কিন্তু এখানে রয়েছে। ওটো একে একে। তো এখান থেকে আমরা বোটে উঠে পড়ছি। আচ্ছা, মালার মতন। মালার মতো পড়ো, মালার আচ্ছা, মতো। এই জ্যাকেটটা পরে দেখিয়ে দাও। জ্যাকেটটা, হ্যাঁ জ্যাকেটটা দেখুন পড়তে হয় এখানে কিন্তু বোটিং করতে গেলে আপনাদের এই লাইফ সেভিং জ্যাকেট থাকবে। জ্যাকেটটা পড়তে হবে। ওইটা সামনের দিকেই থাকবে, ওটা ওটা সামনের দিকেই থাকবে না? আচ্ছা, খুলে সামনে ওটাকে আটকে দেবে, এই ওটাকে এবার আটকে দাও। দেখুন উল্টো। হ্যাঁ, ও উল্টো পড়েছে। শান্তি, ঘুরিয়ে নাও। ওটাকে লকটাকে সামনের দিকে দাও। না না, এই থাকবে। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটাকে দাও, আচ্ছা এইভাবে পড়ো, পরে ঠিক আছে। এখানে লকটা লাগিয়ে নাও। চলুন আমিও লকটা লাগিয়ে নিই। আমাদের স্পিড বোট কিন্তু ছেড়ে দিল, স্পিড বোট ছেড়ে দিল। আমরা বেরিয়ে পড়লাম। বোটিংয়ের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এই সামনের দিক, এই খাড়ি দিয়ে কিন্তু আমরা যাব। এই খাড়ি দিয়ে গিয়ে কিন্তু আমরা সুবর্ণরেখার ভেতরে পড়ব। নদী দেখতে পাচ্ছেন আপনারা, এদিক থেকে আমরা এলাম। পেছন দিকে নাও। দেখুন কি অসাধারণ লাগছে জায়গাটা, অপূর্ব সুন্দর এই জার্নিটা। কিন্তু এই জার্নিটা কিন্তু সামনে আপনারা মিস করবেন না কখনো। এই করবে না, বোট চালু অবস্থায় এরকম করবে না। ও আমাদের অতনু ক্যামেরাটা ধরি, অতনুর সামনে। অতনু আমাকে ক্যামেরা করছে আর আমি অতনুকে ক্যামেরা করছি। প্রায় 12 মিনিটের মতো স্পিডবোট জার্নি করে আমরা কিন্তু পৌঁছে গেলাম সুবর্ণপুর দ্বীপ, অর্থাৎ যেখানে সুবর্ণরেখা নদী বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে এই দ্বীপের কাছেই। আর এই দ্বীপটি এখন আমরা কিন্তু ঘুরে দেখব। দ্বীপের চারপাশ কিন্তু প্রচুর ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, আর দ্বীপে রয়েছে কচ্ছপের হ্যাচারি। এই দ্বীপে অনেক পাখিও দেখা যায়। চলুন আমরা সেগুলি দেখার চেষ্টা করব।
দেখুন এইদিকে কিন্তু মোহনা, সুবর্ণরেখা নদী এই সামনে সমুদ্রের সঙ্গে মিলিত হয়েছে। দেখছেন আপনারা অপূর্ব একটা প্রাকৃতিক পরিবেশ, অত্যন্ত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। দেখুন সবাই কিন্তু ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। কি অপূর্ব সুন্দর লাগছে। তবে আমি বলবো, হ্যাঁ কেমন বলো, অভিজ্ঞতাটা বলো। দেখুন দেবজিতের মুখে শুনুন, দেবজিতের কেমন লাগছে। প্রাকৃতিক মনোরম পরিবেশ আমি এক্সপেক্ট করিনি। অথচ এত সুন্দর জায়গা আমরা আজকে এসেছি। আমরা বহু মানুষকে গিয়ে বলবো তোমরাও এসো, তোমরা এই আনন্দটা উপভোগ করো। থ্যাংক ইউ, আমরা আপনাদের কাছে আশা রাখি। থ্যাংক ইউ দেবজিৎ। এই পাশটাও কি সমুদ্র? তো ওই দিকটা মোহনা, তো ওই দিকটা এইদিকে, আর এদিকটা যে দেখা যাচ্ছে ওটা কি? দুটো মোহনা আছে। আচ্ছা, ওইটা একটা মোহনা, এইটা একটা মোহনা। দেখুন এখান থেকে কিন্তু দুটো মোহনা দেখা যাচ্ছে, একটা মোহনা এই সাইডে আর আরেকটা মোহনা কিন্তু এই সাইডে। আর এই যে নদীটা, আমরা তো এলাম সুবর্ণরেখা নদী দিয়ে, ওইটা। আর এই নদীটা, আচ্ছা এটাও কিন্তু সুবর্ণরেখা নদীরই আরেকটি শাখা, দেখতে পাচ্ছেন আপনারা। এ পাশে আরেকটাও বীজ কিন্তু দেখা যাচ্ছে, এই যে দূরে দেখা যাচ্ছে আরেকটা বীজ। দেখুন আমরা চলে এসেছি একটা অদ্ভুত সুন্দর জায়গায়। দেখুন এই যে মজার দোলনা, এইটা কিন্তু একটা অপূর্ব অভিজ্ঞতা। এই সুবর্ণরেখা নদীর ধারে, তবে আমার দোলনাটা যে কোনো মুহূর্তে ছিঁড়ে পড়তে পারে মনে হচ্ছে আমার। আমরা দুজনে কিন্তু ছেলেবেলায় ফিরে এসেছি, আমাদের ছেলেবেলাটা উপভোগ করার চেষ্টা করছি, আবার নস্টালজিক হয়ে পড়েছি। আরে কিরম লাগছে বলো, কিরম জায়গায় আনলাম। চলো হ্যাঁ, কোথায় গেল দাদা, কই গেল? দেখুন আমাদের দেবজিৎ কিন্তু এখানে দোলনা পেয়ে দোল খেতে শুরু করে দিয়েছে। আর দেখুন এখানেও কিন্তু একটি সারমেয় আমাকে অনুসরণ করে এসে গেছে, কারণ ও আমার গায়ে গন্ধ পেয়ে গেছে। আপনারা জানেন আমাদের প্রত্যেক ভিডিওতেই কিন্তু একটি সারমেয় একটা দুটি থাকেই, তো ও আজকে এসে গেছে। এই যে একটা জিনিস বলি, এই যে জায়গাটা দেখুন, এখানে কিন্তু অনেক গাছ নষ্ট হয়ে গেছে, ম্যানগ্রোভ গাছ। এখানে কিন্তু অনেক ম্যানগ্রোভ গাছ আপনারা দেখছেন নষ্ট হয়ে গেছে, এটা প্রাকৃতিক কারণবশতই হয়েছে। আর এই যে দ্বীপে আমরা দাঁড়িয়ে আছি বর্তমানে, এই দ্বীপটার নাম কিন্তু সুবর্ণপুর দ্বীপ। আপনারা যেটা আমাদের থাম্বনেলে দেখেছেন সুবর্ণপুর দ্বীপ, এই সুবর্ণপুর দ্বীপ যেটা সোনার চেয়েও দামি, এইটুকুই বলতে পারি। আর এই দ্বীপের প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু এই দ্বীপের। তো দেখুন সামনে এখানে আপনার টর্টয়েসরা, একটা ওদের কোনো হ্যাচারি আছে টর্টয়েসদের, যে ওরা এখানে কিন্তু এসে ডিম পাড়ে এবং তারপরে ওরা আবার সমুদ্রে চলে যায়, এবং এখানে সম্ভবত টর্টয়েসের কালচার করা হয়। তো চলুন আমরা ওটাও একবার দেখার চেষ্টা করব। দেখুন এখানে কিন্তু
এই যে সুবর্ণপুর যে আইল্যান্ড, সুবর্ণপুর আইল্যান্ডে এপাশটা প্রচুর ঝাউ গাছ রয়েছে। ম্যানগ্রোভ ফরেস্টটা পার করে আপনারা এখানে কিন্তু প্রচুর ঝাউ গাছ পাবেন। আমরা ওদিকটাই যাচ্ছি, দেখি নতুন কিছু যদি এক্সপ্লোর করতে পারি সেই চেষ্টা করছি। দেখুন কি অসাধারণ দেখতে লাগছে চারপাশটা। আর ওই দিকে দূরে সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এই নদীটা জাস্ট পার করে গেলেই কিন্তু, নদীর এই অংশটা পার করে গেলেই সমুদ্র পাওয়া যাবে। এখানে কিন্তু অনেকগুলি গরু রয়েছে দেখতে পাচ্ছি। এই দ্বীপে গরু কোথা থেকে এলো এটা একটা আশ্চর্য ব্যাপার। সম্ভবত এখানকার লোকেরাই এখানে গরু ছেড়ে গেছেন। তো আপনাদের এই ঝাউবনটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন ওখানে কিছু বোর্ড দেওয়া আছে, সম্ভবত স্যাংচুয়ারি সম্বন্ধে কোনো ইনফরমেশান সেই ধরনের কিছু থাকবে। দেখুন পারিপার্শ্বিক পরিবেশটা কি অপূর্ব সুন্দর লাগছে, জাস্ট অসাম লাগছে, অসাম। দেখুন ঝড়ে এই গাছগুলি পড়ে গেছে এবং পড়ে গিয়ে এরা নিজেরাই কিন্তু একটা অপূর্ব কারুকার্যের সৃষ্টি করেছে। আচ্ছা দেবজিৎ একটা ঝিনুক খুঁজে পেয়েছে। দেখুন এই সুবর্ণপুর আইল্যান্ডে এসে একটা সুন্দর ঝিনুক খুঁজে পেয়েছে। আর আমাদের সঙ্গে পাগলামিতে যে পাগলামির দৌড়ে না দৌড়ে ও কিন্তু খুব শান্তিতে এখানে বসে বিশ্রাম নিয়েছে। আমরা এতক্ষণ বেশ কিছুটা পাগলামি করলাম দ্বীপের মধ্যে। দেখুন এখানে একটা কুটির মতো আছে, এটা দেখাই আপনাদের। এটা কি ব্যাপার বুঝতে পারছি না, সম্ভবত যে কচ্ছপের যে হ্যাচারি যেটা বলছিলেন আমাদের বোটের দাদারা, তো সম্ভবত সেটি এখানেই নাকি সেটা বুঝতে পারছি না, কারণ জিজ্ঞেস করার মতো কেউ নেই আর কোনো ইনফরমেশনও লেখা নেই। তবে এখানে একটি ছোট্ট কুটির কিন্তু রয়েছে। এই কুটিরটি কী পারপাসে বোঝা যাচ্ছে না। আর আমরা দেখুন ঝাউবনের মধ্যে একটা, আর কোনো ট্যুরিস্ট নেই আজকে বৃষ্টি হওয়ার ফলে। আজকে কিন্তু এই দ্বীপে কোনো ট্যুরিস্ট আসেনি, অর্থাৎ এই সুবর্ণপুর দ্বীপ, এই সুবর্ণপুর দ্বীপে আমরাই একমাত্র ট্যুরিস্ট।
আর দেখুন এখানে দোলনা ঝোলার জন্য ব্যবস্থা করে রেখেছে। এই দ্বীপে প্রায় আধ ঘন্টার ওপরে সময় কাটাবার পর আমরা আবার ফিরে চললাম আমাদের স্পিড বোটের দিকে, কারণ ওনাদের সময় ঘড়ির কাঁটায় বাঁধা, তো সুতরাং আমাদের ইচ্ছে মতো দেরি করাও যাবে না, নিয়ম বলে একটা তো কথা আছে না। তো আজকে আমরা কিন্তু এই দ্বীপটা খুব সুন্দরভাবে ঘুরলাম। আগামী দিনে আপনারাও পারলে অবশ্যই দেখে নেবেন। এখানে উইদাউট জিএসটি আপনাদের 4,300 টাকা 3 জনের থাকা খাওয়ার রেট নেয় ওনারা। তো এই গেস্ট হাউসের মেন গেট। আর এই দেখছেন আজকে কিন্তু বন্ধ আছে, গেস্ট হাউস তালা দেওয়া, যার জন্য আপনাদের কটেজগুলো দেখাতে পাচ্ছি না, কিন্তু ভেতরে কিন্তু থাকার জন্য খুব ভালো কটেজ আছে। এই ভেতরে গেলে আপনারা এই রাস্তা দিয়ে সামনেই কটেজগুলো আছে, সিঙ্গেল কটেজ আছে, ফ্যামিলি কটেজ। আপনারা 3 জনের উইদাউট জিএসটি 4,300 টাকা রেট নেন ওনারা। আমরা এখান থেকে যতটা জানতে পারলাম। তো আপনারা আসলে কিন্তু এখানেও থাকতে পারেন, তবে এটা উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু বুক করতে হয়। এটা এখানে স্পট বুকিং হয় না, এখানে বুক করে আসলে তবেই আপনারা থাকতে পারবেন। ঘড়ির কাঁটায় প্রায় 3:30 বেজে গেছিল, আর ফিরে আসার পর সবাই ক্ষুধায় অত্যন্ত কাতর হয়ে পড়েছিল, তাই ফটো তোলার সময় না দিয়েই সবাই কিন্তু খেতে বসে পড়েছি। আর দেখুন আমাদের আজকে দিয়েছে খাবার লাঞ্চে ভাত, ডাল, তরকারি, আলু ভাজা, সঙ্গে পেঁয়াজ, লঙ্কা, লেবু তো আছেই, আর আছে ডিমের কারি। এটাই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ বন্ধুরা সমগ্র ভিডিওটার সঙ্গে থাকার জন্য। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সবার সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।